শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আসলে আমাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে নেবার জন্য অত্যন্ত জরুরি। আমাদের মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ড বা পিঠে যদি কোনো ধরনের ব্যথা অনুভূত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো চালিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যায়। প্রয়োজন সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটি সঠিক চিকিৎসা গ্রহণ করা। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু মেরুদণ্ডের সমস্যা এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান খসরু, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান নিউরোসার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং স্যার একজন পায়োনিয়ার এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে। 2016 সালে স্যারের হাত ধরে বাংলাদেশে শুরু হয় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। এই বিষয়টি সম্পর্কেও আজকের পর্বে আমরা বিস্তারিত জানতে পারবো। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদেরকে কোনো সরাসরি ফোন করতে চান, সেক্ষেত্রে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, মেরুদণ্ডের সমস্যা নিয়ে আজকে স্যার কথা বলবো। তো কোমরে ব্যথা বা পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মানে এই ব্যথার সমস্যাটা কিন্তু স্যার কম বেশি অনেকেই ভুগে থাকেন। প্রায় বিভিন্ন বয়সী মানুষের মধ্যেই আমরা এই সমস্যাটা কমনলি দেখতে পাই। তো আপনাদের কাছে যে রোগীরা আসে, তাদের মধ্যে আসলে সাধারণত কি কি ধরনের সমস্যা থাকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মেরুদণ্ডের নানাবিধ সমস্যার জন্য মানুষ আমাদের কাছে আসে। তো আমরা মেরুদণ্ডকে 3টি সেগমেন্টে ভাগ করতে পারি, যেরকম ঘাড়ের অংশ, পিঠের অংশ এবং কোমরের অংশ। এই 3টা অংশে ভাগ করি, কারণ আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করতে যাই তখনও কিন্তু এই 3টা অংশকে আলাদা আলাদাভাবে পরীক্ষা দিতে হয়, যে অংশের সমস্যা সেই অংশের। এখন এই 3টা অংশের সমস্যার জন্য কিছুটা ভিন্ন সমস্যাগুলো বা রুগীদের লক্ষণগুলো দেখা যায়। তো আমি যদি প্রথমে বলি, কোমরের যে মেরুদণ্ডটা, লাম্বার রিজন আমরা বলি, সেই রিজনের মেরুদণ্ডের প্রবলেমের জন্য রুগীরা সাধারণত কোমর ব্যথা এবং তার সঙ্গে পায়ের দিকের সিমটমগুলো নিয়ে আসে। কারণ এই জায়গা থেকে যে নার্ভগুলো বেরোয় আসে, মানে স্পাইনিয়াল নার্ভগুলো বেরোয় আসে বা স্নায়ুগুলো বেরোয় আসে, সেগুলো পায়ের দিকে যায়। সেই কারণে দেখা যায় যে এই কোমরের বা লাম্বার রিজনের মেরুদণ্ডের কোনো সমস্যা হলে তার কোমর ব্যথা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ পায়ের দিকে সমস্যাগুলো হচ্ছে। এখন পায়ের দিকে কী ধরনের সমস্যা হতে পারে? পায়ে তার অবশ লাগা হতে পারে, ঝিঝি লাগা হতে পারে, পায়ে একটা পেইন, শুটিং পেইন, যেটাকে আমরা বলি রেডিকুলোপ্যাথি, অনেকে বলে এটাকে সায়াটিকা বা সায়াটিক নার্ভের পেইন দেখে সায়াটিকা নামে বেশি খ্যাত। তো এরকম ব্যথা আসতে পারে। সাথে আমি বললাম যে তার নামনেস, অর্থাৎ অবশ লাগা, ঝিঝি লাগা এবং পায়ের দুর্বলতা চলে আসতে পারে, ইভেন প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর বেশি সমস্যা হলে সেক্ষেত্রে পায়খানা প্রস্রাবের সমস্যা হতে পারে, পায়খানা মানে কনস্টিপেশনে যেতে পারে পেশেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রস্রাব আটকে যেয়ে দেখা যায় যে তার মানে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে, তখন ক্যাথেটার দিয়ে প্রস্রাব করতে হয়। এই ধরনের নানাবিধ সমস্যা যদি কোমরের প্রবলেম হয় সেক্ষেত্রে হতে পারে। ঠিক একইভাবে আমরা যদি ঘাড়ের মেরুদণ্ডের কথা বলি, তো এখানকার নার্ভগুলো হাতের দিকে আসে। সেই কারণে এখানে যে পায়ের যে সমস্যাগুলোর কথা বললাম, সেই সমস্যাগুলো দেখা যায় হাতে চলে আসে, যে হাতে ব্যথা, অবশ লাগা, ঝিঝি লাগা, হাত দুর্বল হয়ে যাওয়া, হাতের শক্তি কমে যাওয়া, এই প্রবলেমগুলো আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ঘাড়ে ব্যথা হতে পারে। আর পিঠে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু মানে যে সেগমেন্ট বা যে লেভেলে তার প্রবলেম হচ্ছে তার নিচের দিকে সমস্যা ডেভেলপ করে। তো পিঠের হলে দেখা যায় যে তার পিঠে ব্যথা হচ্ছে, পিঠের থেকে বুকের দিকে বা পেটের দিকে রেডিয়েট করে একটা মানে ছড়িয়ে যাওয়া যে ব্যথা, সেরকম 2 দিক থেকে ছড়িয়ে একটা ব্যথা আসতে পারে। পাশাপাশি তার 2 পায়ের অবশ লাগা এবং তার শক্তি কমে যাওয়া বা স্পাস্টিসিটি, শক্ত হয়ে যাওয়া, রোবোটিক ওয়াক বলি আমরা অনেক সময়, যে রোবটের মতো করে হাঁটে, এরকম একটা সমস্যাগুলো হতে পারে যদি পিঠের সমস্যা হয়। সুতরাং মেরুদণ্ডের বিভিন্ন লেভেলের প্রবলেমের জন্য বিভিন্ন ধরনের সমস্যা হয়। মানে সমস্যাটা কোথায় হচ্ছে সেটা আপনারা আগে আইডেন্টিফাই করেন রোগীরা যখন আসে। সো এই যে আপনি বিভিন্ন সমস্যার কথা বললেন, একটা ওয়াইড রেঞ্জ অফ আমরা সিমটমস দেখতে পাচ্ছি। তো আসলে ঝুঁকিপূর্ণ গ্রুপে কারা আছে, মানে কাদের মধ্যে বেশি হচ্ছে? এখন এই ঝুঁকিপূর্ণ যে কথাটা বললেন, এগুলা একটা যেমন ধরেন যে অসুখটা কি ধরনের সেটার উপর ডিপেন্ড করে।
যেমন ধরেন বৃদ্ধ লোক যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে, ইনফেকশনের সম্ভাবনা থাকে, অস্টিওপোরোটিক কোলাপস মানে হাড্ডিগুলো নরম থাকে, সেই কারণে বসে যাওয়ার, মেরুদণ্ডের হাড্ডিগুলো বসে যেয়ে নার্ভ ইনজুরি বা কর্ড ইনজুরি এরকম হতে পারে। তো বৃদ্ধ বয়সটা ডেফিনেটলি একটা রিস্কি একটা হাই রিস্ক একটা গ্রুপ মেরুদণ্ডের প্রবলেমের জন্য। আর মহিলাদের ক্ষেত্রেও পোস্ট ম্যানোপোজাল, যাদের মাসিক বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে হাড্ডিগুলো নরম হয়ে যায়, তাদের বিভিন্ন ধরনের এই প্রবলেমগুলো দেখা দেয়। তারপর আসতেছে যারা হেভি ওয়ার্কার, মানে অনেক মানে ওয়েট লিফটিং, ওয়েট ক্যারি করার যে কাজ করে, সে এই ধরনের লোকগুলোর দেখা যায় মেরুদণ্ডের হাড্ডি ভেঙে যায় এবং মেরুদণ্ডের মাঝে যে জোড়া আছে অর্থাৎ ডিস্ক বলি আমরা, সেটা ফেটে সেখান থেকে ডিস্কের যে ভিতরের ইনার পোর্শন যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, সেটা বের হয়ে এসে রগে চাপ দিতে পারে এবং এই ধরনের প্রবলেম করতে পারে। তো তারপর অনেক সময় দেখা যায় যে তারা লং স্ট্যান্ডিং সিটিং, লং স্ট্যান্ডিং মানে স্ট্যান্ডিং এই ধরনের মানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, সারাদিন দাঁড়িয়ে থাকে, সারাদিন বসে থেকে কাজ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। দীর্ঘ সময় একই পজিশনে বসে একই পোস্টারে থাকতে পারে, এই ধরনের পজিশনগুলো আসতে পারে। আর আরেকটি যেটি বললাম যে ইনফেকশন একটা প্রবণতা আছে, যেমন ধরেন যে টিবি যদি হয়, মেরুদণ্ডে যদি টিবি হতে পারে, যেটা যাদের মানে লো ইকোনমিক পিপল বা লো হাইজিন যারা মেনটেন করে, কম হাইজিন মেনটেন করে, এই ধরনের লোকগুলো কিন্তু দেখা যায় যে বা ওভার ক্রাউডের এরিয়াতে থাকে, তাদের এই ধরনের প্রবলেম হতে পারে, মানে হার্টের টিউবারকুলোসিস, মেরুদণ্ডের টিউবারকুলোসিস এরকম হতে পারে। ইনফেকশনের ক্ষেত্রেও একই রকম, যে বিভিন্ন ধরনের ইনফেকশন এখানে হতে পারে। আচ্ছা, কমনলি স্যার এগুলো পেয়ে থাকেন। তো এখন বাংলাদেশের যে অবস্থা আমরা চিন্তা করলে আপনারা কমন কোন রোগগুলো বেশি পাচ্ছেন? মেরুদণ্ডে আমরা জানি যে টিউমার পর্যন্ত হতে পারে, তো এখন বাংলাদেশে আসলে কোন ধরনের রোগী আপনারা বেশি পাচ্ছেন? মেরুদণ্ডের সব সমস্যার ভিতরে আমরা ডিজেনারেটিভ ডিজিজ, যেটা মানে মেরুদণ্ডের যে হাড়গুলো থেকে দুই হাড়ের মাঝে যে জোড়াটা আছে, সেই জোড়াটা ফেটে সেখান থেকে ডিস্কটা বের হয়ে এসে একটা প্রবলেম তৈরি করে, এই ধরনের প্রবলেমগুলোই সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি। এর পরবর্তীতে দেখা যায় যে হাড় ভেঙে যাওয়া বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বা যেমন ধরেন কোনো মাথায় কোনো ওয়েট ক্যারি করছে, সে ওয়েট ক্যারি করার জন্য হঠাৎ করে তার ঘাড়ের উপরে ওয়েটটা পড়লো, দেখা গেল ওখানে মেরুদণ্ডের হাড় ভেঙে গেল বা একটা ফ্র্যাকচার হলো, অথবা ওখানের রগ ইনজুরি হলো, কর্ডটা ইনজুরি হলো, তখন দেখা যাচ্ছে টোটাল 4 হাত পা একসাথে প্যারালাইজড হয়ে গেল। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু প্রায় দেখা যায় আমাদের, বিশেষ করে অ্যাক্সিডেন্টের জন্য এরকম হতে পারে। আর তবে সবচেয়ে বেশি কিন্তু ডিজেনারেটিভ, যেটা বললাম যে ডিস্কগুলো ফেটে ডিস্কের ভিতর থেকে যে ম্যাটেরিয়ালসটা বের হয়ে এসে একটা প্রবলেম বা ব্যথা তৈরি করে। এর পাশাপাশি আপনার যেটাকে আমরা যেমন কোমরের রিজনে যদি এটা হয়, তাহলে আমরা পিএলআইডি বলি, যেটা সবাই খুব পরিচিত, বা ডিস্ক প্রোলাপস বলি, বা কমন ভাষায় মানুষ বলে যে এটা হাড় বৃদ্ধি পেয়ে গেছে বা হাড় বেড়ে গিয়েছে, এরকম একটা কথা বলে তারা। বেসিক্যালি এটা ডিস্ক প্রোলাপস। আর এছাড়া আপনার হতে পারে যেমন টিউমার হতে পারে, যে কোনো জায়গার টিউমার এখানে আসতে পারে, অথবা মেরুদণ্ডের টিউমার হতে পারে। মেরুদণ্ডের টিউমার আবার বিভিন্ন লোকেশনে হতে পারে, যে এটা রগের ভিতরে হতে পারে, রগের বাইরে হতে পারে, অথবা একেবারে যে হাড় আছে ওখানে মেরুদণ্ডের সে হাড়ে হতে পারে। ইনফেকশন হতে পারে, ইনফেকশনটা হলো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হতে পারে, অথবা আপনার টিউবারকুলোসিস, যেটা টিবির হতে পারে, কারণ আমি আগেই বললাম যে শরীরে যে কোনো জায়গায় টিবি এখানে আসতে পারে, হতে পারে, যে কোনো জায়গায় টিবি হতে পারে, সুতরাং মেরুদণ্ডেও টিবি হতে পারে। আর এর তাছাড়া অন্য ইনফেকশন যেগুলো, সেগুলো তো আছেই। তো এরকম নানাবিধ, বা ইনজুরি যেটা বললাম যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এরকম ইনজুরিতে যে কোনো জায়গায় হতে পারে। সুতরাং নানাবিধ অসুখ কিন্তু মেরুদণ্ডে হতে পারে। আচ্ছা, যখন রোগীরা আপনাদের কাছে আসছে তাদেরকে নিশ্চয়ই আপনারা ক্লিনিক্যালি এক্সামিন করে রোগটা ডায়াগনোসিস করার চেষ্টা করেন, পাশাপাশি তো ইনভেস্টিগেশনের একটা ভূমিকা থাকে। তো সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন, মানে কমনলি আপনারা কোনটা করে থাকেন? ধন্যবাদ। অবশ্যই রুগীটা আসলে আমি তো আগেই বলেছি যে 3টা রিজনের প্রবলেমগুলোকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করি, এবং রুগীর কমপ্লেন অ্যাজ ওয়েল অ্যাজ তার যে আমরা সিমটমগুলো দেখি, সেই সিমটমের পাশাপাশি সাইন যেগুলো তার শরীরের ফাইন্ডিংস আমরা পরীক্ষা নিরীক্ষা করে, শরীরে হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা যেগুলো করি আমরা, সেগুলো করে তাকে আমরা বুঝতে চেষ্টা করি যে তার কোন রিজনের প্রবলেম। তো সেই রিজন প্রবলেমটা আইডেন্টিফাই করে আমরা সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা দিই। যদি আমি মনে করি যে এটা কোমরের রিজনের প্রবলেমের জন্য হচ্ছে, সেক্ষেত্রে তখন আমরা কোমরের এমআরআই দিই, ঘাড়ের হলে ঘাড়ের এমআরআই দিই, এরকমভাবে আমরা রিজন ভিত্তিক এমআরআই দিই। তাছাড়া আমরা এক্স রে করতে পারি, এবং অন্য অন্য যে সমস্যাগুলো রয়েছে, যেমন ধরেন আর্থ্রাইটিস বা জয়েন্ট প্রবলেমের জন্য কিন্তু এখানে
প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে ওই রিলেটেড কিছু পরীক্ষা নিরীক্ষাও আমাদের আসতে পারে এখানে। তো সুতরাং রুগীর কমপ্লেন এবং আমার যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টকে কেন্দ্র করে আমরা পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি। তবে এখানে খুব এসেনশিয়াল যে পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেটার ভিতরে এক্স-রে এবং এমআরআই এই মেরুদণ্ডের রোগ নির্ণয়ে খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। মানে আপনারা যে কনফার্মেটরি ডায়াগনোসিসে পৌঁছানোর ক্ষেত্রে আপনি বলছেন যে এক্স-রে এবং এমআরআই এর ভূমিকা এখানে এখানে কনফার্মেটরি আরও কিছু বিষয় আছে। যেমন কনফার্মেটরি শব্দটা যখন বলবেন তখন যেমন ধরেন যে একটা পেশেন্টের একটা লিশন বা একটা প্রবলেম আমি দেখছি, সেই লিশনটা আসলে কি ধরনের লিশন, যে এটা কি টিউমার, ক্যান্সার, নাকি এটা ওরকম কিছু না, এমনি নর্মাল হাড্ডি ভেঙে গেছে, হয়তো অস্টিওপোরোটিক বা বয়সজনিত কারণে হাড্ডি নরম হয়ে বসে গেছে এরকম। তো তখন কিন্তু কনফার্মেটরি করার জন্য আবার বায়োপসি নিতে হয় অথবা এফএনএসি এরকম একটা, ওখান থেকে টিস্যুটা নিয়ে আমরা পরীক্ষা আমরা করে থাকি এটা। আর তবে এই যে কথাগুলো বললাম যে মেরুদণ্ডের সমস্যা কিন্তু শুধু সার্জিক্যাল সমস্যা না, ওখানে মেডিকেল প্রবলেমও আছে অনেক। তো মেডিকেল প্রবলেমের ভিতরে অনেক ধরনের ডিজিজ আছে, ওই ডিজিজগুলোও আমরা ডিল করি অনেক সময়, অথবা আমাদের কাউন্টার কলিগ যারা নিউরো মেডিসিন আছে ওনারাও ডিল করে মেডিকেল পার্টগুলো। তো সুতরাং ওগুলোও কিন্তু আমরা এই বা এমআরআই থেকে কিছুটা আন্দাজ করতে পারি। পাশাপাশি অনেক সময় আমরা ওখানে যে রস আছে মেরুদণ্ডের ভিতরে, আপনারা জানেন সিএসএফ বা একটা রস থাকে মেরুদণ্ডের ভিতরে, সেই রসটা আমরা কালেক্ট করে সেটার একটা স্টাডি করে আমরা অ্যানালাইসিস করতে পারি যে কি ধরনের ডিজিজ এটা। আচ্ছা স্যার, আপনি বললেন যে অন্যান্য রোগ থাকতে পারে, সেই রোগগুলো আসলে কমনলি কি কি হয়ে থাকে? যেটা মেডিকেল কাউন্টার পার্টে আমাদের যারা নিউরো ফিজিশিয়ান যারা তারা ডিল করে, এরকম পেশেন্টের এই ধরনের রোগ আছে, যেমন ধরেন যে মাল্টিপল স্ক্লেরোসিস, তারপরে আপনার গুলেনবারি সিনড্রোম, আপনার মোটর নিউরন ডিজিজ, এই জাতীয় কিছু প্রবলেম তৈরি হয় যেগুলোতে হঠাৎ করে রুগী খারাপ হয়ে যায়। মানে আদারওয়াইজ আগে থেকে হয়তো কোনো প্রবলেম নেই, হঠাৎ করে দেখলো একদিন ইন এ সাডেন মর্নিং সে পা নাড়াইতে পারতেছে না, বা চার হাত পা একপাশে তার একসাথে তার অবশ হয়ে গিয়েছে, এই ধরনের একটা সাডেন একটা প্রবলেম তৈরি হয়। সেই জন্য আমরা রুগীরা অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনার এই সমস্যার, যে আপনার যে পাটা দুর্বল হয়ে গেছে, এটা কি হঠাৎ করে হয়েছে না আস্তে আস্তে হয়েছে? যদি দেখা যায় যে তার কমপ্লেনটা হঠাৎ করে হয়েছে, তখন আমরা কিন্তু মোর মানে ইন্টারেস্ট দিই এটা মেডিকেল ডিজিজ হতে পারে। আর যদি দেখা যায় যে এটা ক্রনিক্যালি হয়েছে, তার ব্যথা আছে সাথে, তারপরে এই প্রবলেমগুলো যদি থাকে, তখন আমরা এটা মনে করি এটা সার্জিক্যাল প্রবলেম হতে পারে। সুতরাং আমরা এইভাবে চিন্তা করি, বাট পরীক্ষা নিরীক্ষা করে আমরা কনফার্ম করি যে আসলে তার ডিজিজটা কি বা সমস্যাটা কি। স্যার, এই যে একটা ক্রনিক একটা চেঞ্জ মেরুদণ্ডে আসছে এবং রোগী একটা ব্যথা অনুভব করছে, তো ব্যথার সমস্যাটাকে বাংলাদেশের অনেক ক্ষেত্রে রোগীরা ইগনোর করে যান এবং তিনি বুঝতে পারেন না যে তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। তো আসলে এইখানে রোগীদের অ্যাওয়ারনেসের জন্য মানে আপনার কি বক্তব্য? ধন্যবাদ। বিষয়টা হলো যে ছোটোখাটো অল্প ব্যথা অনেকেই আমরা ইগনোর করি, এটা খুবই স্বাভাবিক। যদি আমরা সবগুলো জিনিসগুলোকে একেবারে সিরিয়াসলি নেই, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়। অনেক রুগী আমাদের কাছে আসে এরকম। আবার কিছু কিছু রুগী আসে যাদের সাইকোলজিক্যাল প্রবলেম, কিন্তু সে প্রকাশ করছে একটা রোগের মাধ্যমে, কিন্তু সেই রোগটা তার মানে, যেমন ধরেন আমার কাছে এরকম একটা পেশেন্ট আসলে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইয়াং একটা লেডি, তার বলতেছে সে পা নাড়াইতে পারতেছে না, তাকে ট্রলিতে করে নিয়ে আসছে। তো এখন আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম শি ইজ 100% ওকে, তার কোনো প্রবলেম নাই। তো তারপরেও আমি তাকে একটা এমআরআই করলাম, এমআরআইতেও 100% ওকে। তো আলটিমেটলি তারপর তার হিস্ট্রিটা নিয়ে শোনা গেল তার কিছু সাইকোলজিক্যাল কিছু ইস্যুস রয়েছে। তো এটা তার ফ্যামিলির সাথে কথা বললাম, মেয়েকে কাউন্সেলিং করলাম, তারপরে দেখা গেল সে হেঁটে আমার চেম্বার থেকে বেরিয়ে চলে গেল। এরকম আমি বেশ কিছু রোগী পেয়েছি এরকম। তো সুতরাং দেখা যাচ্ছে যে এই যে প্রবলেমগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো আসে আমাদের সামনে। তো সেই কারণে এক্স্যাক্টলি কি প্রবলেম সেটাকে আমাদের নির্ণয় করতে হয়, সেই হিসেবে আমাদেরকে প্রসিড করতে হয় সামনে। আচ্ছা, তার মানে আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন, যে ব্যথার কতটুকু ব্যথা হচ্ছে এবং আসলে কোন পর্যায়ে রোগী আপনাদের কাছে আসবে। এবং এখানে অনেক ডিসিপ্লিনের স্পেশালিস্টরাই আছেন যারা কিনা স্পাইনের সমস্যাগুলো নিয়ে ডিল করেন। তো অনেক ক্ষেত্রে রোগীরাও সিদ্ধান্ত নিতে পারেন না যে তিনি কার কাছে যাবেন। ধন্যবাদ। বিষয়টা হলো যে ব্যথা তো থাকবে, ব্যথা কিন্তু ব্যথা যেমন মেরুদণ্ডের ব্যথা অনেক মানে
অনেক কষ্টের ব্যথা হয়, মানে এটা একটা লাইন দিয়ে ব্যথা হয় এবং এই ব্যথায় রুগীরা ঘরে থাকতে পারে না, আলটিমেটলি ডাক্তারের কাছে যেতেই হয় তাকে হয়তো। কারণ আর একটা হলো যে ক্রনিক পেইন হয়, মানে দীর্ঘদিন থেকে তাকে ডিসেবলড করে দেয়, সে কাজকর্ম করতে পারতেছে না। কারণ একটা মানুষ যদি বসে, আপনি ধরেন বসে উপস্থাপনা করছেন, আপনার যদি কোমরে ব্যথা থাকে আপনি কিন্তু অ্যাটেনশন দিতে পারবেন না আমাকে, সেই কারণে দেখা যায় যে সে ডেফিনেটলি ডাক্তারের কাছে শরণাপন্ন কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করতে, এরকম একটা বিষয়। পাশাপাশি দেখা যায় যে তার মানে ডিসএবিলিটি ডেভেলপ করতেছে, মানে তার উইকনেস ডেভেলপ করতেছে, হাত বা পায়ে উইকনেস ডেভেলপ করতেছে, সে হাঁটতে পারতেছে না বা খুব শক্ত হয়ে হাঁটতেছে বা দুর্বলতা চলে আসছে, পায়ে অবশ লাগা, সেন্সেশন চলে যাচ্ছে ইত্যাদি, এই ধরনের প্রবলেম। ডেফিনেটলি তাকে ডাক্তারের কাছে আসতে হবে এরকম প্রবলেম হলে। ছোটোখাটো ব্যথাকে অবশ্যই ইগনোর করতে পারেন, কিন্তু আপনার এই ধরনের প্রবলেম হলে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। এখন আপনি বললেন যে বিভিন্ন ডিসিপ্লিনের লোক মেরুদণ্ডের এই সব সমস্যাগুলো নিয়ে ডিল করে। তার মধ্যে আমি বলতে চাই যে প্রথম নিউরোসার্জন এটা ডিল করে, অর্থোপেডিক কিছু অর্থোপেডিক সার্জন, সবাই না, কিছু অর্থোপেডিক সার্জন আপনার এটা ডিল করে। তারপর আপনার ফিজিক্যাল মেডিসিন ওনারা ডিল করেন, পাশাপাশি ফিজিওথেরাপিস্ট যারা আছেন ওনারাও ডিল করেন। আবার আরেকটা আছে পেইন ফিজিশিয়ান যারা, তারাও কিন্তু এই বিষয়টা ডিল করে। আর এর বাইরে তো সবাই ডিল করে, বাংলাদেশে তো আপনি জানেন যে সবাই ডাক্তার। রিক্সাওয়ালার কাছে জিজ্ঞাসা করবেন, সেও কিন্তু বলবে যে আপনি এই ওষুধ খান। হ্যাঁ, তো সুতরাং আমি রিক্সাওয়ালা বলে অসম্মান করছি না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। তো এখন কিন্তু আমি যে ডিসিপ্লিনের কথাগুলো বললাম, এই ডিসিপ্লিনের সবাই কিন্তু এটা নিয়ে ডিল করে। তো আপনি কার কাছে যাবেন, বিষয়টা তো তাই। বিষয়টা হলো যে আপনি যার কাছেই যান, কিন্তু আপনি একাধিক লোকের কাছে যান প্রয়োজন যদি মনে করেন, যদি আপনার কনফিউশন হয়। আর একটা নাম্বার 1, নাম্বার 2 হলো যে আমি যদি পার্সোনালি আমার কথা জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে এই যত ধরনের মোডালিটিস অফ ট্রিটমেন্ট আছে, মানে যত ধরনের ট্রিটমেন্ট আছে স্পাইনের, সবগুলোই সম্বন্ধেই যে জ্ঞান রাখেন এবং যে সবগুলোর চিকিৎসাই যে দিতে পারেন, এরকম লোকের কাছে গেলে আপনার চিকিৎসার ক্ষেত্রে সঠিক নির্দেশনা পাবেন। যেমন ধরেন, যদি আপনার এটা সার্জারি লাগবে না, শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করবেন, তাইলে আপনি যে আবার সার্জারি লাগবে, তার সার্জারি করে চিকিৎসা করতে হবে, সেটাও যে দিতে পারবেন। আবার যদি ইনজেকশন দেওয়া লাগে, তাহলে ইনজেকশন দিয়েও করতে পারবেন। তাইলে এই জিনিসগুলো জানে এরকম একজনের কাছে গেলে আপনি বেটার সাজেশনটা পাবেন। সেক্ষেত্রে আমি তো মনে করি যে সার্জনের কাছে যদি যান, সার্জন আপনার সার্জারিও জানবে, আবার ওষুধ লাগলে ওষুধও দিতে পারবে, আবার অনেক সময় আমরা ইনজেকশনও দিই, ইনজেকশন লাগলে ইনজেকশনও দিতে পারবে। তো সুতরাং সার্জনের কাছে গেলে আপনি এই সব, অনেক সময় অনেক কনসেপ্ট আছে যে সার্জনের কাছে গেলে তো সার্জারি করে ফেলবে, এরকম মানুষের এরকম ভয় কাজ করে। কিন্তু এটা আসলে এরকমভাবে চিন্তা করা উচিত না। আমি মনে করি যে 99% বা 90%, মোর দ্যান 90% লোকই আমাদের দেশে আসলে ফেয়ার, আপনার সঠিকভাবেই তারা আপনাকে সিদ্ধান্ত দেবে। এখন দু একজন যারা আপনার বেঠিক সিদ্ধান্ত দিবে, সেটা নিয়ে তো আসলে কথা বলার কিছু নেই। সুতরাং আমি মনে করি যে যারা সবগুলো জিনিসই পারে, তাদের কাছে গেলে আপনি সঠিক সিদ্ধান্ত পাবেন। এটাই আর কি। স্যার চমৎকার করে বললেন। আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর যে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছি মেরুদণ্ডের সমস্যা এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এই বিষয়টি নিয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান খসরু, বিভাগীয় প্রধান নিউরোসার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, অ্যান্ড পায়োনিয়ার ইন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনার সাথে কথা হচ্ছিল অনেকগুলো বিষয় নিয়ে, মেরুদণ্ডের সমস্যা, ইনভেস্টিগেশন, মানে অনেক কিছুই স্যার বললেন। তা আমি একটু এখন ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাই, যে রোগী যখন আপনাদের কাছে আসে তখন আসলে তার ট্রিটমেন্ট প্ল্যানটা আপনারা কিভাবে করে থাকেন? ধন্যবাদ। আমরা রুগীর যে প্রোটোকলটা করি, যে রুগীর
সকল হিস্ট্রিগুলো নেই, তার পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে যে বিভিন্ন ধরনের ল্যাব ইনভেস্টিগেশন সেগুলো করার পরে একটা ডিসিশনে আসে আমরা চিন্তা করি এটা মেডিকেল ডিজিজ না সার্জিক্যাল ডিজিজ, অথবা ইন বিটুইনেও কিছু থাকতে পারে যে কিছুদিন আমরা মেডিকেল ট্রিটমেন্ট করে দেখব যে সে ভালো হয় কিনা, যদি না হয় সেক্ষেত্রে আমরা সার্জারিতে যাব। তো 3 ক্যাটাগরি, সেই কারণে বলছি যে হতে পারে এটা। তো যে রোগীগুলো বেসিক্যালি মেডিকেল ডিজিজ সেটাগুলোকে সম্পূর্ণভাবে মেডিকেলি আমরা ট্রিটমেন্ট করি। এখানে আসতে পারে যে আমি আগেই বলেছিলাম যে কিছু কিছু ডিজিজ আমাদের নিউরো মেডিসিনের আমাদের কালিগরা ডিল করেন, সেগুলোকে আমরা ডেফিনেটলি সরাসরি রেফার করে দেই তাদের কাছে। আর কিছু কিছু ডিজিজ আছে যেগুলোকে আমরা নিজেরা চিকিৎসা করি, যে সার্জিক্যাল ডিজিজ, মানে প্রবলেমটা এখানে যদি সলভ না হয় তাহলে সার্জারিতে যাওয়া লাগতে পারে। এই ধরনের ডিজিজগুলোতে আমরা সাধারণত প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যে তার ওষুধের চিকিৎসা দেই, তার লাইফস্টাইল মডিফিকেশনের কিছু নিয়ম কানুন আমরা বলে দিই, আর পাশাপাশি তাকে কিছু ফিজিওথেরাপি বা এক্সারসাইজ দিই। অনেক সময় আমরা ফিজিক্যাল মেডিসিন আমাদের ফ্রেন্ড কাউন্টার পার্ট যে আর একটা পার্ট, সেখানে আমরা রেফার করি, বা ফিজিওথেরাপিস্টদেরকে দিয়ে আমরা ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের জন্য আমরা রেফার করি। তো এই যে এই পোর্শনটা দেখা যায় যে অনেক পেশেন্টই কিন্তু এইগুলোতেই ভালো হয়ে যায়, আবার অনেক পেশেন্টে দেখা যায় যে এগুলোতে ভালো হচ্ছে না, সে আবার কাম ব্যাক করতেছে। তো এই যখন কাম ব্যাক করে তখন আবার আমরা রিঅ্যাসেস করে যদি তার দেখি যে না এটা আসলে সার্জারিতে যেতে হবে, তখন আমরা সার্জারিতে যাই। আর কিছু কিছু পেশেন্ট আছে যেগুলোকে আসলে সরাসরি সার্জারিতে যেতে হয়, কারণ এগুলো অন্য কিছু করে লাভ হয় না। আর আপনি জানেন যে আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড আপনার যত কিডনি ফেলিওরের পেশেন্ট আছে তার অন্যতম একটা অংশ বা প্রধান একটা অংশ আমি বলবো যে যারা আসলে লং টাইম ব্যথার ওষুধ খাওয়ার জন্য তার কিডনির ফেলিওর বা কিডনি ডিজিজটা ডেভেলপ করছে। সেই কারণে যে প্রলং টাইমে যে আমরা অনেক ফিজিশিয়ান বা অনেক সার্জনই দেখা যায় যে সার্জারি লাগবে, অথবা সার্জারি ছোট্ট একটা অপারেশন করলে রুগীটা ভালো হয়ে যাবে, তার এই অ্যানালজেসিক্স বা ব্যথার ওষুধ দেওয়া লাগতেছে না, কিন্তু তাদেরকে লম্বা সময় তাদের ব্যথার ওষুধ খেয়ে দেখা যাচ্ছে তার কিডনির সমস্যা দিচ্ছে। সুতরাং এই পেশেন্ট গ্রুপকে আমরা খুব দ্রুত শিফট করে সার্জারির দিকে নিয়ে যেতে পারি, যাতে করে সার্জারি করলেই সে মানে একটা সুস্থ জীবনে যেতে পারে। আচ্ছা, সার্জারির প্রতি তো স্যার মানুষের একটা ভয় থাকে যে সার্জারি করলে কি আসলে তার কতটুকু রোগটা ভালো হবে, বা পরবর্তীতে সে কি আরো ডিসেবল হয়ে যাবে কিনা, মানে এই ধরনের একটা কমন চিন্তা ভাবনা কিন্তু স্যার রোগীদের মাথায় থাকে। তো আপনারা সেই রোগীগুলোকে আসলে কিভাবে কাউন্সেলিং করেন? ধন্যবাদ, এটা আপনি সঠিক কথাই বলেছেন। কারণ সার্জারি সম্বন্ধে কিন্তু রুগীদের একটু কিছুটা হলেও অনেক রুগীর একটু নেগেটিভ একটা ইমপ্রেশন থাকে যে সার্জারি করলে খারাপ হতে পারে, এবং খারাপ যে হয় নাই এমন না, খারাপ হয় দেখেই হয়তো রুগীদের এই ধরনের একটা ইমপ্রেশন ডেভেলপ করে। কারণ বিষয়টা হলো যে আমাদের দেশে তো আপনি জানেন যে সব কিছুতেই আমাদের নিয়ন্ত্রণের কিছুটা অভাব রয়েছে। সুতরাং যে আসলে সার্জারি ভালো জানে না বা নন সার্জিক্যাল মানে সার্জন না, রিকগনাইজ সার্জন না, সেও হয়তো অনেক সময় সার্জারি করে ফেলে, বা হয়তো কম এক্সপিরিয়েন্স লোকরাও সার্জারি করে ফেলে, তখন কিছুটা প্রবলেম ডেভেলপ করে। আর প্রত্যেকটা সার্জারিতে তো কিছু না কিছু কমপ্লিকেশন থাকতে পারে, সেটা তো আপনার রিকগনাইজ আমেরিকায় গেলেও কিন্তু কমপ্লিকেশন হতে পারে। সুতরাং এই ভয়ের জন্য যে আমি ডিজিজটার চিকিৎসা নিব না, এটাও কিন্তু আবার ঠিক না। আপনার সঠিক ডক্টরের কাছে বা সঠিক চিকিৎসাটা সঠিক সেন্টারে নিতে হবে, বা সঠিক পদ্ধতির চিকিৎসাটা আপনাকে নিতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আপনার থাকে না। কারণ এখন তো অনেক আধুনিক চিকিৎসা রয়েছে, এখন অনেক আধুনিক পদ্ধতি চলে এসেছে, যে অনেক আগে যে প্রচলিত যে মানে অপারেশন, সেটা সেখান থেকে স্যার এখন আমরা অনেকটাই সেটাই যে প্রচলিত যে অপারেশন, সেটা ধরেন যে রুগীকে অজ্ঞান করতে হবে, রুগীকে অনেক বড় করে ইনসিশন দিয়ে ভিতরের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে কাটতে হবে, তারপর রুগীকে হসপিটালে অনেক দিন থাকতে হয়, অনেক কি বলে ইনফেকশনের একটা ভয় থাকে, বা ওই যে বললাম যে রুগীর ডিসেবিলিটি হওয়ার একটা ভয় থাকে, যে কোনো ইনজুরি হয় সেটার একটা ভয় থাকে, এবং এটা হলো ইমিডিয়েট একটা বিষয়। আর পরবর্তীতে লং টার্ম যে বিষয়গুলো আছে, যে এটার জন্য আরও কিছু প্রবলেম দেখা দেয়, সেই জন্য অনেক সময় রুগীরা বলে যে একবার অপারেশন করলে আবার অপারেশন লাগতে পারে। এগুলো আসলে যে প্রচলিত যে সার্জারি আছে আমাদের মেরুদণ্ডের, সেগুলোতে দেখা যায় যে এই প্রবলেমগুলো একটু ঝুঁকিগুলো একটু বেশি থাকে। সেই কারণে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এই সার্জারিগুলো ডেভেলপমেন্ট হয়েছে। যে প্রচলিত যে ওপেন সার্জারি, সেটার থেকে আমাদের
মিনিমালি ইনভেসিভ সার্জারির একটা টেকনিক চলে তো আজকে আসছে। আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে এন্ডোস্কোপিক সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি আপনারা বলছেন, এবং আপনি স্যার 2016-তে আপনার মাধ্যমে এটা বাংলাদেশে শুরু হয়, সফলভাবে আপনারা করছেন প্রায় 10 বছর, 2026 সালে দাঁড়িয়ে আছি আমরা। তো আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে বলছেন যে এন্ডোস্কোপিক সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি, এটার সুবিধাগুলো আসলে কি কি? ধন্যবাদ। যেটা মিনিমালি ইনভেসিভ মানে প্রচলিত ওপেন সার্জারি থেকে মিনিমালি ইনভেসিভ, এবং মিনিমালি ইনভেসিভের আবার অনেকগুলো পদ্ধতি আছে। তার ভিতরে সর্বশেষ সংযোজন বা একেবারে লিস্ট ইনভেসিভ মানে সবচেয়ে কম কাটাছিঁড়ার অপারেশনটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। তো এখন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এটার যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো যে প্রথমত যে এটাতে একদম কাটাছেঁড়া লাগে না। সে ধরেন যে 10 মিলিমিটার অর লেস, কিছু কিছু ক্ষেত্রে 6 মিলিমিটার বা 8 মিলিমিটার অথবা 10 মিলিমিটার এরকম পরিমাণ স্কিনে শুধু কাটা হয়। তারপর স্কিনের পরে তো মাসেলে কোনো ইনজুরি হয় না, মাসেলের ভিতর দিয়ে আপনার এন্ডোস্কোপটা পাস হয়ে যায়। মানে এন্ডোস্কোপটা হলো একটা রিজিড একটা ধরেন যে একটা কলমের মতো একটা লম্বা একটা মেশিন, কলম থেকে একটু বড় এতটুকু পরিমাণ লম্বা একটা মেশিন, যেটা কলমের মতো চিকন, সামনের দিকে একটা ক্যামেরা থাকে এবং এটা একটা হলো বা একটা ফাঁপা একটা রাস্তা, সেই রাস্তার ভিতর দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ঢুকিয়ে এই সার্জারিটা করা হয়। সুতরাং দেখা যাচ্ছে এটা শুধুমাত্র স্কিনেই আপনার 10 মিলিমিটার অথবা তার কম পরিমাণ চামড়াতে কাটা হচ্ছে, আর ভিতরে কোনো কাটাছেঁড়া নেই। সরাসরি যেখানে আপনার প্রবলেমটা সেখানে আমরা এন্ডোস্কোপ চলে যাচ্ছে। তো যেখানে এন্ডোস্কোপ সরাসরি চলে গেল, প্যাথোলজি যেখানে বা সমস্যা যেখানে, সেখানে যাওয়ার পর সেখান থেকে ওই প্যাথোলজিটা সুনির্দিষ্টভাবে নিয়ে আসা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে অ্যাসোসিয়েটেড অন্য কোনো স্ট্রাকচারের কোনো ইনজুরি হচ্ছে না। সেই কারণে কিন্তু এখানে কমপ্লিকেশন তেমন একটা নাই। এটা একটা সবচেয়ে বড় কথা। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে এটা একটা কনফাইন্ড একটা জায়গার ভিতরে ওপেন, যেহেতু এটা ওপেন করা হচ্ছে না, মানে অ্যাটমসফিয়ারের সাথে তার কোনো সংযোগ হচ্ছে না, বা বাতাস থেকে তার যে জীবাণু বা ইনস্ট্রুমেন্ট থেকে জীবাণু, সেখানে কন্টামিনেশনের সুযোগ নেই। এটা ক্লোজ একটা কনফিডেন্ট এরিয়াতে করা হচ্ছে এবং ওখানে কন্টিনিউয়াসলি ওয়াটার ইরিগেশন করা হচ্ছে, পানি দিয়ে ওখানে ধুয়ে ওইটাকে বের করে দেওয়া হচ্ছে। সুতরাং ওখানে যদি কোনো জীবাণু ওখানে পৌঁছায়, সেক্ষেত্রেও কিন্তু ওয়াটার ইরিগেশনের মাধ্যমে ওটা আবার বের হয়ে চলে আসতেছে। সেই কারণে দেখা যাচ্ছে এটাকে আমরা বলি জিরো ইনফেকশন। এখানে ইনফেকশনের রেটও জিরো। তার থার্ড যেটা বলবো সেটা হলো যে এই অপারেশনটা খুব বিশেষ করে কোমরের ক্ষেত্রে আমরা মানে জেনারেল অ্যানাস্থেশিয়া ছাড়া এটা করি, যে এটা আমরা রিজনাল অ্যানালজেসিয়া দিই, যে ইপিডুরাল অ্যানালজেসিয়া অথবা লোকাল অ্যানাস্থেশিয়া, এগুলো দিয়ে কিন্তু আমরা এই অপারেশনটা করতে পারতেছি। সেই কারণে দেখা যাচ্ছে যে যাদের অ্যানাস্থেশিয়া, যে পেশেন্টগুলো ফিট না বা রিস্কি, সেই রুগীগুলো এখানে আমরা সুন্দর করে করতে পারছি। তারপর আবার কিছু কিছু রুগী আছে যে হিউজ ওবেজ, অনেক মোটা মানুষ, সেই মানুষগুলোকে কিন্তু ওপেন সার্জারি করার ক্ষেত্রে অনেক প্রবলেম, অনেক বড় করে কাটতে হয় এবং তার প্রচণ্ড ডিসেবিলিটি ডেভেলপ করে, পরবর্তী দেখা যায় তার মানে লাইফটাই একটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। সেই রুগীগুলো কিন্তু আমরা সেম ওই 10 মিলিমিটার বা তার কম, মানে 1 সেন্টিমিটারের কম, ওই সেম পদ্ধতিতে কিন্তু আমরা অপারেশন করতে পারছি। সুতরাং নানাবিধ, এবং সবচেয়ে বড় কথা যে এখানে ইনফেকশন নাই, এখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা নাই, মানে এক্সট্রা কোনো ইনজুরি হচ্ছে না। সেই জন্য লং টার্ম যে ইফেক্ট, সেই ইফেক্টটাও এখানে ভালো। লং টার্ম ইফেক্ট যেমন ওপেন সার্জারিতে ধরেন আপনি একটা অপারেশন করলেন, সেটার জন্য ওই রগগুলোর সাথে ফাইব্রোসিস হয়ে ওটাকে আটকে রাখবে, ওখানের হাড় কেটে ফেলানোর জন্য আনস্টেবিলিটি ডেভেলপ করে। সেই কারণে দেখা যায় যে আবার পরবর্তীতে ক্যানেল স্টেনোসিস, ক্যানেলটা চিকন হয়ে যাচ্ছে, অথবা ল্যাটারাল র্যাসেস স্টেনোসিস হচ্ছে, অথবা ফোরামিনাল স্টেনোসিস হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম, আমি কিছু মেডিকেল টার্ম করলাম, তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ওখানে হতে পারে। তো সুতরাং দেখা যাচ্ছে যে ওপেন সার্জারির তুলনায় এই এন্ডোস্কোপিক সার্জারিতে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা একদম কম বা নাই বললেই চলে। সেই কারণেই দেখা যাচ্ছে এটা অনেক নিরাপদ, অনেক সেফ। তারপর যেটা বললাম, যেহেতু এটা আপনার ছোট্ট একটা ফুটা করে করা হয়, সেই জন্য এখানে অ্যানালজেসিয়া, যেগুলো যে ব্যথার ওষুধ লং টার্ম খেলে যে কিডনি নষ্ট হয়, সেটা এখানে হচ্ছে না। তারপর আপনার এটাতে খুব শর্ট টাইমে এসে হসপিটাল থেকে, মানে একদিন শুধু হসপিটালে থাকতে হয়, মানে খুব দ্রুতই সে আবার স্বাভাবিক জীবনে পরের দিনে বাসায় চলে যাচ্ছে এবং সে স্বাভাবিক মানে বাসায় এসে স্বাভাবিকভাবে একটু 2 সপ্তাহ মতো থাকলো, তারপরে দেখা যাচ্ছে যে তার তিনি কাজে ফিরে যেতে পারছে, মানে খুব দ্রুত কর্মঘণ্টাও এখানে সেভ হচ্ছে। সুতরাং নানাবিধ সুবিধা এখানে রয়েছে এবং এটার সাথে আধুনিক আরও কিছু পদ্ধতি অ্যাড হয়েছে। যেমন ধরেন যে এখন বলা হয় যে মিনিমালি ইনভেসিভ ফিক্সেশন উইথ এন্ডোস্কোপিক ফিউশন, এবং এই মিনিমালি ইনভেসিভ যে
ফিউশন হচ্ছে, সেই ফিউশনটা আবার দেখা যাচ্ছে যে আবার রোবোটিক ফিউশন হচ্ছে, মানে রোবট অ্যাসিস্টেড সার্জারি উইথ এন্ডোস্কোপিক সার্জারি একসাথে কম্বিনেশন করে আমরা এই সার্জারিটা আরও আধুনিক পর্যায়ে নিয়ে গিয়েছি। যদিও আমাদের দেশে এখনও আমরা রোবটটা আনতে পারিনি, কিন্তু বাদবাকি সব সিস্টেমই কিন্তু আমরা ডেভেলপ করতে পেরেছি এখানে। স্যার, মেরুদণ্ডের যে সার্জারিগুলো আপনারা করে থাকেন সব ক্ষেত্রে কি এন্ডোস্কোপিক সার্জারি করা সম্ভব? ধন্যবাদ। সব ক্ষেত্রে ডেফিনেটলি এন্ডোস্কোপিক সার্জারি আসলে সম্ভব নয়। এন্ডোস্কোপিক সার্জারিতে শুধুমাত্র ডিকম্প্রেশন করা হয়, এবং যে ফিউশনের ক্ষেত্রেও কিছু এন্ডোস্কোপিক অ্যাসিস্টেড ফিউশনও করা হয়। আর ডিকম্প্রেশন, এখন আপনার ধরেন লম্বা একটা, এত বড় লম্বা একটা সেগমেন্টে আপনার ফিক্সেশন করতে হবে, স্টেবল করতে হবে, সেক্ষেত্রে তো আপনার অবশ্যই সবগুলো জায়গায় যদি স্ক্রু দিতে হয়, সেক্ষেত্রে তো আর এন্ডোস্কোপ দিয়ে স্ক্রু মারা সম্ভব না। অথবা ধরেন যে অনেক সময় অনেক লং সেগমেন্টে টিউমার রয়েছে, তো সেই লং সেগমেন্টের টিউমার তো আপনার এন্ডোস্কোপ দিয়ে এখানে কাজ করা যায় না। সুতরাং সব ক্ষেত্রেই কিন্তু এন্ডোস্কোপ ব্যবহার করা যায় না, কিন্তু এন্ডোস্কোপ ব্যবহার না করলেও ওপেন মিনিমালি ইনভেসিভ পদ্ধতি, মানে ওপেন করেই হচ্ছে, বাট সবচেয়ে কম কাটা ছিল, সবচেয়ে কম কেটে ওপেন পদ্ধতিতে যেটা করা হয় সেটা হলো ওপেন মিনিমালি ইনভেসিভ, সেই পদ্ধতিতে কিন্তু আমরা তখন আগাই। সুতরাং এটা সিদ্ধান্তটা আমরা নেই যখন আমরা ওপেনও করতে পারছি, যখন আমি মিনিমালি ইনভেসিভও করতে পারছি, যখন আমি এন্ডোস্কোপিক করতে পারছি, তখন আমরা কোনটা তার পেশেন্টের ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য কোনটা সুবিধা আছে আমরা সেই পদ্ধতিতে আগাই আমরা। আচ্ছা স্যার, একটা সময় দেখা যেত যে অবস্থা সম্পন্ন যে রোগীরা তারা কিন্তু পার্শ্ববর্তী দেশে গিয়ে উচ্চতর তাদের চিকিৎসার জন্য তারা চলে যেতেন। তো বাংলাদেশে তো এখন আধুনিক চিকিৎসা সবকিছুই আপনারা প্র্যাকটিস করছেন এবং অত্যন্ত সুনামের সাথে করছেন। তো এই বিষয়টা নিয়ে স্যার আপনার কি মতামত? ধন্যবাদ। এখন বিষয়টা হলো যে দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতাটা কিন্তু শুধু বাংলাদেশ আছে সেটাই বলবো না। আমি তো বাইরে দেখেছি যে অন্য দেশ থেকেও রুগীরা আসে বিভিন্ন দেশে, ইভেন মনে করেন যে ইউরোপের এক দেশ থেকে রুগীরা আরেক দেশে যাচ্ছে, বা আমেরিকায়ও চলে যায়, এরকমও দেখেছি। বা আমি সিঙ্গাপুরে গিয়েছি, এক যে হসপিটাল আমি কাজ করেছি বা আমি কোরিয়াতেও একটা হসপিটালে কাজ করেছি, সেখানেও দেখেছি ইন্টারন্যাশনাল প্রচুর পেশেন্ট আসে বিভিন্ন দেশ থেকে, মানে রিচ দেশ থেকেও তারা ওখানে পেশেন্ট আসে। সুতরাং এই প্রবণতাটা কিন্তু পৃথিবীর সবখানেই আছে। এখন আমাদের দেশের যে প্রবলেমটা সেটা হলো যে আমরা আমাদের দেশের মানুষ মানে বিদেশি জিনিস হলেই ভালো এরকম একটা কনসেপ্ট থাকে, সেটার জন্য যেতে পারে। অথবা বলতে পারেন যে আমাদের দেশে আমাদের এই ডেভেলপমেন্টটা একটু স্লো ছিল, সেই কারণে তারা আগে থেকে এরকমভাবে হ্যাবিচুয়েটেড ছিল, সেই কারণে তারা যেতে পারে। অথবা আমাদের কোথায় গেলে ভালো চিকিৎসাটা পাবো সেই জিনিসটা আমরা জানি না, সেটার একটা প্রবলেম থাকতে পারে। আরেকটা হলো যে আমি দেখেছি মফস্বলে ছোটোখাটো কোনো ক্লিনিক বা হসপিটালে যায়, অথবা সরকারি হসপিটালে যায়, ওখান থেকে প্রথমেই তারা খুব ভালো একটা এনভায়রনমেন্ট বা ভালো একটা চিকিৎসা পাচ্ছে না, তখন তারা পাশে সরাসরি বাইরে চলে যায়। এবং বাইরে কোথায় যাচ্ছে? বাইরে কিন্তু বড় হসপিটালগুলোতে যাচ্ছে। যেমন আমাদের দেশে যে বড় বড় কর্পোরেট হসপিটাল আছে, ওরকম প্রত্যেকটা বাইরের দেশে কিন্তু ওরকম শত শত কর্পোরেট হসপিটাল রয়েছে। সেই সব কর্পোরেট হসপিটালে আপনি ডেফিনেটলি একটা বেটার পরিবেশ পাবেন, বেটার একটা মানে অ্যাটমসফেয়ার পাবেন। সেইখান থেকে তারা যখন আবার এসে আমাদের সাথে কম্পেয়ার করবে ছোটোখাটো ক্লিনিক অথবা সরকারি হসপিটাল, তখন ডেফিনেটলি একটা বড় একটা গ্যাপ তৈরি হবে। সুতরাং এটা আপনি কোথায় যাচ্ছেন, কোন লেভেলের চিকিৎসা নিচ্ছেন, সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যুস। আর ডেফিনেটলি আমরা তো মানে অ্যাডভান্সিং কান্ট্রি, আমাদের তো ডেফিনেটলি কিছু প্রবলেম রয়েছে। সেই প্রবলেমগুলো তো আমাদের যদি সরকারি পর্যায়ে সর্ট আউট না হয়, তাহলে এই প্রবণতাটা কমবে না। সেটা সরকারিভাবে ব্যবস্থা নিতে হবে। ডেফিনেটলি আমাদের সেক্ষেত্রে আরও ভালো অনেক বড় বড় হসপিটাল ডেভেলপ করতে হবে, সেক্ষেত্রে ডেফিনেটলি বাইরের দেশে যাওয়ার এই প্রবণতাটা কমে যাবে। আর আমি এরকমও দেখেছি যে আমার এখান থেকে আমি বলেছি এন্ডোস্কোপিক সার্জারি করার জন্য, সে বাইরে চলে গিয়েছে, যায় ওখানে ওপেন সার্জারি বড় করে কেটে ওপেন সার্জারি করে নিয়ে আসছে। আমি এমন রোগীও পেয়েছি যে তার সার্জারির ইনসিশন আছে, কিন্তু এমআরআইতে দেখা গেল তার ভিতরে কিছুই নেই, এরকমও আছে। আবার আমি এমনও দেখেছি যে আমার এখানে অপারেশন না করে সে বাইরে গিয়েছে, তারপরে বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আসছে। আমার কাছে একটা পেশেন্ট আসছিল, সেটা একটা ছোট্ট সিম্পল একটা ক্যানেল স্টেনোসিস, সেই রোগীটা বাইরে যাওয়ার পরে এখন সে ক্যাথেটার নিয়ে ঘুরে, মানে তার এখন রেনাল ইনকন্টিনেন্স মানে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে গিয়েছে, সে তাকে এখন ক্যাথেটার নিয়ে লাইফ লং ক্যাথেটার নিয়ে ঘুরতে হবে। সুতরাং কমপ্লিকেশন কিন্তু সবখানেই হতে পারে, আপনি যে প্রবলেম সবখানেই হতে পারে। আপনি কাকে দিয়ে চিকিৎসা নিচ্ছেন, কোন সেন্টারে চিকিৎসা নিচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং আপনি রোগের কোন পর্যায়ে গিয়ে আপনি চিকিৎসাটা নিচ্ছেন, সেটাই আর কি। স্যার আমাদের শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকেও।
প্রিয় দর্শক, কথা বলছিলাম মেরুদণ্ডের সমস্যা এবং এন্ডোস্কোপিক সার্জারির ভূমিকা বিষয়ে। আর আমাদের সাথে আজকে যে অতিথি ছিলেন তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দিয়েছেন। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনে পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।